শান্ত রুম জুড়ে মোমের মিটিমিটি আলো জ্বলছে। অতি সাধারণ তবে বেশ মজবুত কাঠের দ্বারা নির্মিত দরজা এবং থাই গ্লাসের তৈরি জানালা বদ্ধ রয়েছে। বাহিরে প্রকৃতিতে বয়ে চলেছে উত্তাল ঝোড়ো হাওয়া। শুভ্র নীল রঙা বিছানা চাদরের উপর চোখ বুজে শুয়ে রয়েছে এক নারী। পরনের কালো বোরকাটার গায়ে নেই আপাতত, কেবল একটা কমলা ও গোলাপি রঙা কামিজ এবং সালোয়ার দ্বারা আবৃত তার শরীর। রাত হয়তো তখন প্রায় 12টা চুই চুই। চেতনাহীন নারীর চেতনা ফিরে খুবই সন্তর্পণে। শীতল আবহাওয়ার শিরশিরে অনুভূতি লোমকূপে ছড়িয়ে পড়তেই বাণী হালকা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথার কাছটায় ছোট্ট ক্যাবিনেটের উপর চলমান মোমের আলোটাও তার ক্লান্ত চোখে খুব তীক্ষ্ণ অনুভূত হচ্ছে। মোমের টিমটিমে আলোতে চারিদিকে একবার চোখ বোলাতেই সে উপলব্ধি করে যে সেই মুহূর্তে কোথায় আছে। এই সহজ উপলব্ধিটা বাণীর মস্তিষ্কে পৌঁছাতেই সে ভীত নয়নে ফের চারিদিকে তাকায়। সাথে সাথে তার চোখ গিয়ে ঠেকে বিছানা হতে খানিকটা দূরে লেদারের তৈরি এক সিঙ্গেল সিটের সোফার দিকে। বিশাল জানালার দিকে মুখ করা সোফাটাতে দূর হতে এক পুরুষ অবয়ব দেখা যাচ্ছে। সেই পুরুষ অবয়বটা কার হতে পারে তা বুঝতে একদণ্ড সময় লাগে না বাণীর। ভীত সে ভয়ে কুকড়ে হাতের কাছে থাকা বিছানার চাদরটুকু খামছে ধরে। অশান্ত দৃষ্টি আশেপাশে তাক করে বোঝার চেষ্টা করে বর্তমান পরিস্থিতি। বন্নি কোথায়? আর রুমে মোমই বা কেন জ্বলছে? এই বিলাসবহুল বাড়ি জুড়ে ইলেকট্রিসিটির অভাব মেটানোর জন্য আইপিএস তো সদা প্রস্তুত। তবে এই মোমের আলো জ্বালানোর পেছনে কারণ কি? ভীত বাণী কোনো দিক দিশা না পেয়ে ওড়নাটা গলায় দিয়ে ধীর কদম ফেলে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। তবে হিরণের মুখোমুখি হওয়ার সাহস তার হচ্ছে না। তাই সে নীরবে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে দরজার দিকে এগুতে নেয়। সাথে সাথে পেছন হতে একটা পরিচিত শিশার সুর ধ্বনি সম্পূর্ণ রুম জুড়ে ছড়িয়ে পড়ে। সহসা বাণীর পা জোড়া থেমে যায়। অসহায় সে নিজের নেত্রপল্লব বুঝে নেয়। রুমের এক কোণে হতে মৃদু শব্দের পদধ্বনির কাছে এগিয়ে আসতে আসতে একটা সময় ঠিক বাণীর পেছনে এসে থামল। বুকে এক বিন্দু সাহস সঞ্চার করে বাণী চোখ মেলে তাকায়। পেছন পেনে না চেয়েই ক্ষীণ স্বরে উচ্চারণ করে, বন্নির কাছে যাচ্ছি। কতটুকু বলেই এগিয়ে যেতে নিয়েও আর এগোতে পারে না সে। একটি বলিষ্ঠ হাত সাপের মতো আষ্টে পৃষ্ঠে তার কোমর জাপটে ধরে। বাণী সাথে সাথে ফের চোখ বুজে অস্বস্তিতে মুখ কুঁচকে ফেলল। অতঃপর নিজের প্রতি নীরব করুণার হাসি নিক্ষেপ করে সে। 6টা বছর, ঠিক 6টা বছর পর আবার এই গাঢ় কলুষিত স্পর্শের সম্মুখীন হতে হচ্ছে তাকে। কেনই বা হতে হবে না? বাণী ভুল করেছে, মস্ত বড় ভুল। বাণীর হাজারটা অপমান, ধিক্কার, চর, থাপ্পড় মাফ করলেও এই অপরাধ কখনো মাফ করবে না অগত্য পুরুষ। তা বাণী ভালো করেই জানে। সেটাও ভালো করে জানে এই অপরাধের শাস্তি হতে কেউই তাকে বাঁচাতে আসবে না। এত বছরেও কেউ আসেনি, এখন আসবে না। যেই গুটি দুয়েক মানুষ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাদের সকলের অস্তিত্বই আজ এই পৃথিবীর বুক হতে বিলীন হয়ে গিয়েছে। তাই নীরবে মৃত্যুর কাছে পরাজিত সৈন্যের ন্যায় সব শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত বাণী। কানের কাছে মুখ নামানো শান্ত স্বরে বলে ওঠে, বহনি নিজের বাসায় আছে এই মুহূর্তে। এই পৃথিবীতে ওর জন্য সব থেকে সুরক্ষিত জায়গা যেটা। ওকে নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে। ভুল বলেনি হিরণ। এই বাড়ির ভেতর প্রবেশ করে তার মেয়ের ক্ষতি করতে পারবে এমন দুঃসাহস কারণে। এমন দুঃসাহসিকতা দেখানোর আগে সেই মানুষের ঠিকানা হবে 3.5 হাত মাটির নিচে। ভাবলেশীন গলায় বাণী শুধায়, অপেক্ষা কিসের? আপনি জিতেছেন, আমি হেরেছি। নিয়ম অনুযায়ী পরাজিত ব্যক্তির শাস্তি পাওয়ার কথা। দিন শাস্তি, আমার প্রতিবাদ করার সাধ্য নেই। বাণীর এখনো আত্মসমর্পণ শেষ হতে না হতেই হিরণের অপর হাত বাণীর উন্মুক্ত গলা আবৃত করা ওড়নার কাছে পৌঁছায়। ওড়নাটা নিজের হাতের মুঠোয় নিয়ে সন্তর্পত্নীটা টেনে গলা মুক্ত করল হিরণ। প্রাণহীন দেহটা কাঁধের কাছে নরম স্পর্শ পেতেই বাণীর সম্পূর্ণ অন্তর বিষিয়ে উঠল। বিষের দানার প্রভাবে মূর্ছা যাওয়ার পূর্বেই ডান কাঁধের ভাঁজে লুকানো মুখটা ফিসফিসিয়ে প্রশ্ন করে উঠল, হেরে যাবে জেনেও কেন এই মরণ খেলায় মুক্ত হলে? বাণী বুঝি অকারণে মৃদু সাহস খুঁজে পেল। খানিকটা নির্ভীক গলায় সে জবাব দেয়, জিতে যাওয়ার ক্ষীণ সম্ভাবনাটুকুর আশায়। হিরণ বাণীর কথার পিঠে রেগে গেল কিনা বোঝা গেল না। সে সাথে সাথে বাণীকে নিজের দিকে ফিরিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। চোখে মুখে তার হিংস্র অগ্নিশিখা দাও দাও করছে। চোয়াল শক্ত করে সে শুধায়, কেন জিততে চাও তুমি? মেনে নাও নিজের হার। আমাকে ঘৃণা করে খুশি থাকো। তোমার তিক্ত অনুভূতির অধিপতি হিসাবে আমি আছি। তোমার ভালোবাসার অধিপতি হিসাবে বহনি আছে, আমার অংশ। আমি অতটুকুতেই সন্তুষ্ট। কতটুকু বলতে বলতে হিরণের মুখের ভাবমূর্তি পরিবর্তন হলো। পলকহীন চোখ দুটো হতে হিংস্রতা উবে যায়। হাত বাড়িয়ে বাণীর কপালের একপাশে সাদা ব্যান্ডেজটা ছুঁয়ে দেয়। অতঃপর মৃদুস্বরে বলে ওঠে, এই ইট পাথরের তৈরি সীমানার বাইরে যাওয়ার ফল দেখলে ক্ষত নিয়ে ফিরেছ। বাণী ঠান্ডা গলায় জবাব দেয়,
আপনার সীমানার ভেতর থেকেও অক্ষত রইলাম কই। এই ক্ষতের থেকেও গভীর দাগ উপহার দিয়েছেন, আমৃত্যু তা ভুলব না। হিরণের মুখ তখন ভয়াবহ কালো। সে এক পা দুপা করে পিছিয়ে যেতে শুরু করে। একটা সময় সে রুমে চলমান একমাত্র মোমবাতি শিওরে এসে দাঁড়ায়। বাণীর দিকে দৃষ্টি স্থির রেখেই সে এক হাতে মোমের ঊর্ধ্বভাগ এক হাতে চেপে ধরে। মুহূর্তে সম্পূর্ণ রূপ অন্ধকারে ছেয়ে যায়। মোমের বিগলিত গরম পানীয় চামড়ার সংস্পর্শে আসতেই তা জমে সাদা রূপ ধারণ করে। কিন্তু সে উত্তপ্ত পানীয়ের সংস্পর্শে হিরণ যন্ত্রণা খুঁজে পায় না। বাণী একদণ্ড সময় নেয়, চোখ বুজে বড় করে নিঃশ্বাস নেয়। হিরণ তাকে কোনো প্রকার শাস্তি দেয়নি, দেবেও না। ক্ষমা পেয়েছে সে। আজ রাতে হিরণের ভয়াবহ রূপের সাক্ষী হতে হবে না তাকে। এই উপলব্ধিটুকু কাজ করতে বাণী আর এক মুহূর্ত অপেক্ষা করে না। অন্ধকারে হাঁটতে দরজার নব ঘুরিয়ে দ্রুত পায়ে রুম থেকে প্রস্থান করে। ঝড়ের বেগে পৌঁছে যায় নিজের মেয়ের জন্য নির্ধারিত রুমটার ভেতর। এই রুমে ঠিকই মৃদু ড্রিম লাইটের আলো জ্বলছে, অর্থাৎ হিরণ ইচ্ছে করেই ওই রুমে লাইট অফ রেখে মোম জ্বালিয়েছিল। বাণী অতি সাবধানে মেয়ের পেছনে শুয়ে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে। বুকে জমে থাকা কান্নাগুলো উতলে উঠতেই তার অবাধ্য চোখ জোড়ার কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ে। দুর্বল বাণী আরও একবার এই বন্দিশালায় বন্দী হয়ে রয়ে গেল। আবারও তাকে ফিরে আসতে হয়েছে পাপের সাম্রাজ্যে। যে বিষাক্ত সাম্রাজ্যে তার এক মলিন সুখ হলো বুকে আগলে রাখায় নিষ্পাপ শিশুটা। চোখের কার্নিশে জল ভেসে উঠলেও বাণীর বুকের কার্নিশে ভেসে উঠল ঠিক 12 বছর আগের অদ্ভুত সুন্দর কিছু স্মৃতিচিত্র। বর্ষা পেরিয়ে ঋতু রানী বসন্তের আগমন ঘটল কেবল। পরিষ্কার সাদা আকাশটা সর্বদা স্বচ্ছ থাকে এই ঋতুতে। আকাশ জুড়ে না দেখা যায় সূর্যের তীক্ষ্ণতা, আর না দেখা যায় কালো মেঘদলের গুমট ভাব। কিশোরী বাণীর হৃদয়ের অবস্থানও তখন এই পরিষ্কার আকাশের ন্যায়, যে আকাশ জুড়ে উড়ে বেড়ায় দুর্জয় নামক এক সুখ পাখি। বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থায় 10ম শ্রেণীর পর শিক্ষার্থীদের বসতে হয় এসএসসি নামক এক বোর্ড পরীক্ষার জন্য, কিন্তু ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য তার বদলে রয়েছে ও লেভেলের এক্সাম। বাণীর মা অহনা বেগম ও বাবা আনিসুজ্জামান তালুকদার অবশ্য বাণীর প্রতি একাডেমিক্যাল দিক দিয়ে কখনো তেমন একটা আশা রাখে না, কারণ বাণী স্টুডেন্ট হিসেবে কতটা জঘন্য তা তারা বেশ ভালো করেই জানে। কিন্তু জঘন্য এবং বেক বেঞ্চের হিসেবে খ্যাত বাণীর মধ্যে হঠাৎ লক্ষ্য করা যায় আমূল পরিবর্তন। নির্দিষ্ট দিনক্ষণ হিসেব করে বলতে গেলে প্রথম সেমিস্টার এক্সামের রেজাল্টের দিন হতে সেই পরিবর্তনের আবির্ভাব ঘটে। টিচারদের একান্ত বাধ্যগত ছাত্র শাহরিয়ার দুর্জয় যেখানে সব সাবজেক্টে 95+ পেয়ে টপ করেছে, সেখানে বাণী তালুকদার এক সাবজেক্টে ফেল এবং বাকি সব সাবজেক্টে 10-টুনে পাস মিলিয়ে লাস্ট পজিশন দখল করেছে। কখনো রেজাল্টের পরোয়া না করা মেয়েটা সেদিন প্রথমবারের মতো লজ্জিত অনুভব করে। সর্বদা চোখ পাকিয়ে চলা মেয়েটা সেদিন লজ্জায় স্কুলে চোখ তুলে কারো দিকে তাকাতে পারেনি। রেজাল্ট কার্ড নিয়ে বাড়ি ফিরেই সে থমথমে মুখে নিজের বাবার কাছে গিয়ে আবদার কম আদেশ বেশি সুরে বলে, 3 দিনের মধ্যে সিলেট শহর তন্ন তন্ন করে আমাকে প্রতিটা সাবজেক্টের জন্য বেস্ট টিউটর খুঁজে এনে দাও বাবা। বিকেলবেলায় সবুজ ঘাসে আবৃত উঠোনে বেতের সোফায় আয়েশি ভঙ্গিতে বসে কেবলমাত্র চায়ের কাপে চুমুক দিচ্ছিল আনিসুজ্জামান তালুকদার, কিন্তু মেয়ের এহনো কথায় তিনি বিষম খেয়ে যায়। ফলস্বরূপ মুহূর্তে ওনার কাশি উঠে যায়। বাণীর মাঝে তেমন একটা ভাবান্তর দেখা গেল না। সে ঘরের ভেতর প্রবেশ করতে করতে নিজের মা অহনা বেগমকে ডেকে বলেন, মামুনি, টেক কেয়ার অফ ইয়োর হাজব্যান্ড। মেয়ের উচ্চকণ্ঠ শুনে কিছুটা বিরক্তি নিয়েই ঘর ছেড়ে বের হয় অহনা বেগম, কিন্তু বাড়ির দরজার কাছাকাছি আসতেই তিনি দেখেন আনিসুজ্জামান কাশতে কাশতে নাজেহাল অবস্থা প্রায়। তিনি বিলম্ব না করে সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে স্বামীর দিকে ছুটে। স্ত্রীর আনা গ্লাসের পানিটুকু খেয়ে ধাতস্থ হতে আনিসুজ্জামান প্রশ্ন করে, বাণী কি আজও বাঁশঝাড়ের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছে? আনিসুজ্জামানের এমন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলেও অহনা বেগম বিরক্তি নিয়ে জবাব দেয়, আর কোন রাস্তা দিয়ে আসবেও? কতবার মানা করেছি এসব বাঁশঝাড়ের নিচ দিয়ে মেয়ে মানুষ একা যেন আসা যাওয়া না করে, কিন্তু আমার কথা শুনলে তো। দামড়া মেয়ে যদি নিজের ভালো না বোঝে তাহলে কার কি করার আছে? অন্য সময় হলে অহনা বেগমের এমন সেকালে কথাকে তেমন একটা গুরুত্ব দিত না আনিসুজ্জামান, কিন্তু আজ গুরুত্ব না দিয়ে পারছে না সে। চিন্তিত গলায় বলে, কোনো খারাপ কিছু আচর করলো নাকি মেয়েটাকে? বাবুই পাখির বাসার মতো রুমে বিছানায় উবুর হয়ে শুয়ে আছে এক কিশোরী। গায়ের ইউনিফর্ম এখনো বদলায়নি সে। তার রুমের প্রিয় কর্নারে থাকা রেডিওতে বেজে চলেছে সদ্য রিলিজ পাওয়া মেরি ব্রাদার কি দুলহান সিনেমার হিট সং ইশক ইশক। গানের শব্দ পৌঁছে যায় ঘরের প্রতিটা ইট পর্যন্ত।
কিন্তু গানের সাথে বাণীর মনের অবস্থার কোনো সামঞ্জস্য নেই বললেই চলে। তার মন আকাশে কুণ্ডলি পাকা কালো মেঘেরা ভিড় করেছে। বুঝতে পারছে নিজেরা দুর্জয়ের মধ্যে থাকা বিস্তর পার্থক্য। দুর্জয়ের নজরে পড়তে হলে এবং তার মন জিততে হলে তাকে আগে দুর্জয়ের সমান স্থানে পৌঁছাতে হবে। এরকম আরও অসংখ্য ভাবনার পাহাড়ের নিচে চাপা পড়ে ধীরে ধীরে বাণী ঘুমে তলিয়ে যায়। কালো রঙের রেডিওটায় বাজতে থাকা গানটা বুঝি ঘুম গাঢ় করতে আরেকটু সাহায্য করলো।